আমি মনে করি না যে বাকিদের অবস্থার উন্নতি হবে যদি আপনি তাদের জন্য সংরক্ষিত নারী আসন রাখেন। কিভাবে নারীদেরকে সিলেক্ট করা হয় এটার কোনো কাঠামোগত প্রক্রিয়া নাই। আপনার সাথে অমুকের ভালো সম্পর্ক, তমুকের পরিচিত, তমুকের নাতি, তমুকের বোন অথবা অমুকের স্ত্রী, তমুক পাওয়ারফুল ব্যবসায়ীর সাথে সম্পর্ক, এইগুলা দিয়ে আপনি 50টা আসন আপনি কোটা ভর্তি করে দিলেন। আগামী 10-15 বছরে যেন অ্যাকচুয়ালি নারী নেতৃত্ব উঠে আসে, সেই জন্য সংরক্ষিত স্পেশাল মানে অ্যাডিশনাল কিছু আসন দরকার, যে ইউকে কে ইউএসএ কে টেক্কা দেওয়ার মতো যেন একটা দেশ হতে পারি, সেই উদ্দেশ্যে আমি আসতে চাই। আপনি অলরেডি একটা কাঠামো তৈরি করে দিলেন যেখানে আমার বিপরীতে আরো 3জন পুরুষ বসে আছে। রাজনীতিবিদকে ঘুরে ঘুরে ফেরি করবে নাকি? রাজনীতিবিদ তো তার নিজস্ব এলাকায় সাধারণ মানুষের সাথে গিয়ে কথা বলবে, কাজ করবে। আজকে এই কনস্টিটিউশনে, কালকে ওই কনস্টিটিউশনে, আবার 5 বছর পরে আরেক কনস্টিটিউশনে। ও পাগল হয়ে যাবে তো। নারী আসনে 100 আসন নারীদের জন্য সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রীতি আপনার মন্তব্য জানতে চাই। বাংলাদেশে বর্তমানে যে 50টি আসন সংরক্ষিত রয়েছে, যে নির্বাচন কমিশন মানে সংস্কার কমিশন 100টি আসনের কথা বলছে এবং এই 100টি আসন রাজনৈতিক দলগুলোতে নির্দিষ্ট করে দেওয়ার কথা বলা হচ্ছে। এটি নিয়ে আপনি কি ভাবছেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের নারী আসনে যে ওই যে সংরক্ষিত নারী আসন যেটা আর কি আমাদের এর আগে ছিল, এখনো ঠিক সেই সংরক্ষণটাই করার কথা বলা হচ্ছে। এটা আসলে নারীদের জন্য খুবই ডিসক্রিমিনেটরি আমি মনে করি। কেননা ধরেন আপনি একজনকে মানে আমাদের এর আগে যারা প্রধানমন্ত্রীরা ছিলেন একজন ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, তারপরেও আমাদের যারা প্রধানমন্ত্রীরা ছিলেন তারা কিন্তু সবাই নারী ছিলেন এবং এই নারীরা এক সময় দেশ চালিয়েছেন, কিন্তু আমি ঠিক জানি না ঠিক কি কারণে, কোন ট্যাবুর কারণে ওনারা যাদের কথা বলছেন ওনার বাবা হচ্ছেন বাংলাদেশের স্থপতি, এখন আরেকজন হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। এখন বাকি সব নারীদের বাবা তো আর স্থপতি, বাংলাদেশের স্থপতিও হইতে পারবে না, রাষ্ট্রপতিও হইতে পারবে না, তো বাকিদের অবস্থা কি হবে? আমি মনে করি না যে বাকিদের অবস্থার উন্নতি হবে যদি আপনি তাদের জন্য সংরক্ষিত নারী আসন রাখেন। কারণ আমি মনে করি না যে আপনি নির্বাচনে অলরেডি ডিসক্রিমিনেট করে দিলেন দেশের 51% নারী, তাই না? এখন এই 51% তার মানে কি 49% পুরুষ। এবং আমি যদি একটু মানে সরাসরি হিসাব করি তাহলে পাওয়া যায় যে 2024 সালের একটা গবেষণাতে সম্ভবত দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা এবং আবাসন শুমারি অনুযায়ী প্রতি 100 জনের বিপরীতে পুরুষ হচ্ছে মানে প্রতি 100 জনের নারীর বিপরীতে 100 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা 99 জন, মানে একজন কম। সুতরাং এখানে আসলে নারীরা অলরেডি সংখ্যাগুরু। এরকম একটা সংখ্যাগুরু সংখ্যাকে আপনারা ডিসক্রিমিনেট করে দিতে, মানে আপনারা না, আমি বলছি যে যারা সংস্কার কমিশন গঠন করেছেন, প্রস্তাব করেছেন, বিষয়টা হচ্ছে, আমার প্রশ্নটি হচ্ছে নারী তো সংখ্যা অনুপাতে বাংলাদেশের জনসংখ্যার বেশি 51%, এবং সেখানে 50টি আসন সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এই 50টি আসনে কিভাবে নারীদেরকে সিলেক্ট করা হয় এটার কোনো কাঠামোগত প্রক্রিয়া নাই। আপনার সাথে অমুকের ভালো সম্পর্ক, তমুকের পরিচিত, তমুকের নাতি, তমুকের বোন অথবা অমুকের স্ত্রী, তমুক পাওয়ারফুল ব্যবসায়ীর সাথে সম্পর্ক, এইগুলা দিয়ে আপনি 50টা আসন আপনি কোটা ভর্তি করে দিলেন। এতে কি নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব তৈরি হলো? না, এটাতে যেটা তৈরি হলো সেটা নারীর প্রতি প্রতিবন্ধকতা। আপনি যদি এখন তারেক রহমানের সাথে ডক্টর ইমাকে দাঁড় করায় দেন, ও বাড়িতে লাঠিয়াল বাহিনী গিয়ে বলছে তোমার এত বড় সাহস, তুমি বিএনপির চেয়ারপারসনের আসনে দাঁড়াইছো, কত বড় বুকের পাটা তোমার, ও জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে ইমার। আচ্ছা, এর সমাধান কি? তো আমরা কেন আসলে এই গঠনতন্ত্র ঠিক করতে পারিনি, আমরা এটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু তাই বলে আমরা ওই 50টা আসনে যে সীমাবদ্ধ ভাঙচুর করব সেই কাজ করার তো আসলে আমাদের কোনো দরকার নাই, তাই না? কেননা আমাদের আলাদা করে হচ্ছে নির্বাচন কমিশন অনেকগুলো অপশন দিয়েছে যে 3টি আসন মিলে একটি নারী আসন হোক, এখানে সব রাজনৈতিক দল নারীদেরকেই প্রার্থী দেবে এবং নারীরাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তখন সেই আসনটিতে
আসলে অন্য কোনো পুরুষ না থাকলে তখন ধীরে ধীরে নারীর ক্ষমতায়ন তৈরি হবে। প্রথম ধাপে ১০০টি আসন নির্ধারণ করা হলো, এরপরে আবার এই আসনগুলোকে চেঞ্জ করে সীমানা বন্টন করে আরো ১০০টি করা হলো, এর পরের ধাপে আরো ১০০টি, এভাবে সারা বাংলাদেশকে নারী আসনের কেন্দ্রে নিয়ে আসবে, যদিও বিএনপি এটির সাথে একমত না। ডক্টর ইমা, আপনি একটু বলেন তো এটা কিভাবে সম্ভব? জি জি, এখানে কয়েকটা জিনিস আছে, আমি ছোট করে একটু প্রীতি আপা যে জিনিসটা বলেছেন সেটা অ্যাড্রেস করার চেষ্টা করি। আমি আপার সাথে সম্মানজনক ভাবে 100% দ্বিমত পোষণ করছি। আপা যে কথাটা বলছিলেন যে সংরক্ষিত আসন মানে নারীদের জন্য ডিসক্রিমিনেশন, অ্যাবসলিউটলি নট, এন্ড আই উইল টেল ইউ ওয়াই আই থিংক সো। বেসিকলি যেটা হচ্ছে, ধরেন যে বাংলাদেশের বর্তমান যে সংসদ নির্বাচন হয়, গত যদি 2-3টা বেশ কয়েকটা নির্বাচন যদি চিন্তা করি, এই 350টা সংরক্ষিত আসন বাদে 300 আসনের মধ্যে, যদিও আপনি যেটা বললেন যে খালেদা জিয়া, শেখ হাসিনা, তারা দেশের নেত্রী, একদম প্রথম সিটে হচ্ছে তারা, বাকি 300টা আসনের মধ্যে নারী সদস্য কতজন নির্বাচিত হয় জানেন? 20 জন, 20-22 জন, 25 জন, that's maximum। আর আমার জানা মতে আমাদের রেকর্ড সংখ্যক যেবার হচ্ছে মানে নারী প্রতিনিধিরা সংসদে নির্বাচনে এসেছেন, সেই সংখ্যাটা মাত্র 18%। এটা কেন হচ্ছে? আমরা যেটা বুঝি যে, মনে করেন এরকম একটা মানে একটা মই, হ্যাঁ, ওইটাতে হলো তেল লাগানো, আর সাইড দিয়ে হচ্ছে ধরার ঠিক সেরকম জায়গা নাই। মেয়েদেরকেও বলা হচ্ছে বা নারীদেরকেও বলা হচ্ছে ওই রাস্তা দিয়ে নির্বাচনের জন্য দাঁড়াতে, পুরুষদেরকেও বলা হচ্ছে ওই রাস্তা দিয়ে নির্বাচনের জন্য দাঁড়াতে। পুরুষদেরকে বুট দেওয়া হলো কিছু আটকে রাখার জন্য, ছোট ছোট যে ধরেন এক্স এর মতো থাকে ওইরকম দেওয়া হলো, তারা ওগুলো নিয়ে আগাচ্ছে। মেয়েদের কোলে একটা বাচ্চাকে দিয়ে আরো অনেক কিছু দিয়ে তাদেরকে বলা হচ্ছে একই ল্যাডার ধরে যেতে। তো এটা তো কোনো লেভেল প্লেইং ফিল্ড না। সেই জন্য যেটা করার দরকার, নারী নেতৃত্ব গঠন করার জন্য ভবিষ্যতে আগামী অ্যাটলিস্ট 10-15 বছরের জন্য হলেও, আমি বলছি না যে এটা হচ্ছে মানে 10-15 বছরেই লিমিট করতে হবে, একটা কথার কথা যে আগামী 10-15 বছরে যেন অ্যাকচুয়ালি নারী নেতৃত্ব উঠে আসে, সেই জন্য সংরক্ষিত স্পেশাল মানে অ্যাডিশনাল কিছু আসন দরকার। এখানে কিন্তু পুরুষদের সাথে ডিসক্রিমিনেশন করা হচ্ছে না, নারীদের সাথেও ডিসক্রিমিনেশন করা হচ্ছে না। কি জন্য? 300টা যে আসন থাকবে সেটা সবার জন্য উন্মুক্ত। এখন যেটা হয়, ওই যে তানভীর ভাই একটু আগে আমাকে যেটা বললেন যে ধরেন যে তারেক রহমানের বিপরীতে আমার মতো একজন নব্য, রাজনীতিতে তাও ঠিক মতো হয়তো আর কি আশা হয়নি, এরকম কাউকে যদি দাঁড় করিয়ে দেয় এক একটা দল থেকে ওই নারী কোটাটা তারা ফিল আপ করার জন্য, এরকম হলেও তো নারীর ক্ষমতায়ন হচ্ছে না। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে 100টা রিজার্ভ সিট। প্রমোশন পাবেন, প্রত্যেকদিন টেলিভিশনে যাবে তারেক রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ডক্টর ইমা ইসলাম, এই যে আপনি এটা প্রচার পাইলেন, বা বুকের পাটা আছে তারেক রহমানের সাথে দাঁড়াইছে, হ্যাঁ, মানে এই যে আপনার একটা হাইলাইট হবে, এইটুকু হবে, কিন্তু আপনি ওইখান থেকে জিততে পারবেন না জীবনে। আমি সন্তুষ্ট হতে পারবো না, কারণ আমি যদি একজন সংসদ সদস্য হিসেবে আসতে চাই রাজনীতিতে, আমাদের নেতারা যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য কিন্তু এই যে একটু পরিচিতি পেলাম, একটু ভাইরাল হয়ে গেলাম, সেটা না। আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি ব্রিংিং অ্যাবাউট লাস্টিং চেঞ্জেস ফর দ্য কান্ট্রি, ফর আওয়ার গভর্নমেন্ট, ফর দ্য নেশন, যেটা আমাদের নেক্সট অনেকগুলো বছরের মানে আমরা যে এখনো উন্নয়নশীল দেশের মধ্যেই আছি, সেই তকমাটা যেন আমাদের না থাকে। আমরা যেন অ্যাকচুয়ালি মানে a country that we can actually be proud of objectively, শুধুমাত্র আমাদের মানে মনের যে ভালোবাসা আছে সেটা থেকে না, অ্যাকচুয়ালি কাগজে কলমে অন্যদেরকে টেক্কা দেওয়ার মতো, যে ইউকে কে ইউএসএ কে টেক্কা দেওয়ার মতো যেন একটা দেশ হতে পারি, সেই উদ্দেশ্যে আমি আসতে চাই। তো ওইরকম যদি আসতে চাই, তাহলে 100টা শুধুমাত্র সংরক্ষিত নারী আসন যদি আমি রাখি, সেভাবে আমি আসতে পারবো না। সেভাবেও তানভীর ভাই যেটা বললেন যে আমাকে একদিন দাওয়াত দিবেন, পরের দিন আরেকজন দাওয়াত দিবে, আমি গেলাম, 2টা কথা বললাম, হাই হ্যালো করলাম, ওখানেই কিন্তু আমার ক্ষমতা শেষ। যদি আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে সেই 100টা সিটে নারী বনাম নারী, যোগ্য নারী বনাম যোগ্য নারী প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে তাদের নিজেদের কনস্টিটিউয়েন্সি জনগণের কাছে অ্যাকাউন্টেবল থেকে তারা নিজস্ব ভিশন অ্যান্ড পলিসি গুলোকে ইমপ্লিমেন্ট করার একটা দায়িত্ব নিয়ে, একটা প্রতিজ্ঞা নিয়ে সংসদে আসতে পারি, তাহলে হচ্ছে নারী নেতৃত্ব গঠিত হবে, যেটা ভবিষ্যতে আস্তে আস্তে আরো নারীদেরকে উৎসাহিত করবে। যেই ছোট মেয়েরা আছে যারা হয়তো স্কুল কলেজে পড়ছে, তারা পলিটিক্সকে অ্যাকচুয়ালি, আই হেট পলিটিক্স জেনারেশন থেকে, যেটা আমি নিজেও ছিলাম, এই 24-এর আগে আই ওয়াজ লাইক নো, এই বাই পার্টিজান পলিসির মধ্যে আমি থাকতে পারবো না। আমার মতো মানুষ যদি আসতে পারে, তাহলে ছোট বাচ্চারাও আস্তে আস্তে যখন নারী নেতৃত্ব দেখবে যে তাদের কথা বলার জায়গা আছে, এবং সেটা কেবলমাত্র পুতুল হিসেবে না,
আমি আমার রাজনৈতিক দলের থেকে প্রপোর্শনালি একটা সিট পেয়ে জি হ্যাঁ হ্যাঁ ভোট দিলাম, আমাদের ম্যাডাম অসাধারণ, উনি আমার জাতির মা, এই কথাগুলো বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি অ্যাকচুয়ালি কাজ করার সুযোগ থাকে, অবশ্যই আরো বড় নারী নেতৃত্ব তৈরি হবে। এবং আমরা আশা করি ভবিষ্যতে হয়তো এমন একটা সময় আসবে যখন এই যে ডিসক্রিমিনেটরি যে ব্যাপারটা প্রীতি আপু তুলে ধরলেন, তখন হয়তো এই ব্যাপারটা ডিসক্রিমিনেটরি হবে যখন ইকুয়াল ফুটিং থাকবে, তখন এই সংরক্ষিত আসনের হয়তো দরকারও হবে না, আমরা 450টা আসন নিয়ে 400-450 আসন নিয়ে নির্বাচন করতে পারবো। কিভাবে করতে পারবো? ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এই নির্বাচনটা কিভাবে হবে? মূলত দুইটা প্রস্তাব এসেছে, যেটা হচ্ছে নতুন বন্দোবস্তের সাথে অ্যালাইন করে। প্রস্তাব দুইটা কি? একটা হচ্ছে যে ওই পুরুষদের প্রতি 3টা কনস্টিটিউয়েন্সির জন্য একজন নারী হচ্ছে সেটাকে দেখবে। এই জিনিসটা আসলে sort of setting up a woman to fail, কারণ সে আসলে একটা কাঠামো তৈরি করে দিলেন। আপা আমি আমার কথাটা শেষ করি, সেটা হচ্ছে আপনি অলরেডি একটা কাঠামো তৈরি করে দিলেন যেখানে আমার বিপরীতে আরো 3জন পুরুষ বসে আছে। তাহলে এই কাঠামো থেকে আমি ওই সীমাবদ্ধ জায়গাতে কি করছি, how it will impact বাংলাদেশ, how it will impact our constitution, because আমাদের কনস্টিটিউশনে অনেক ডিসক্রিমিনেটরি ল আছে। যেমন ধরেন 1962 সালের যে আইন আছে, সেইখানে রেপের শিকার নারীর চরিত্র নিয়ে কোশ্চেন করা। হ্যাঁ, আমি ইমার এই প্রসঙ্গটাতে একটু যোগ করতে চাই যে প্রস্তাবনাটি আসলে নির্বাচন সংস্কার কমিশন দিয়েছে, সেখানে বলা হয়েছে 100টি আসন, দেখা গেল যে 1 নম্বর আসন, 3 নম্বর আসন, 6 নম্বর বা 9 নম্বর আসন নারীর জন্য সংরক্ষণ করা হলো। এখন 1 নম্বর আসনে যেই লোক গত 20 বছর ধরে তার কনস্টিটিউয়েন্সিতে রাজনীতি করে এলাকার মানুষের সাথে সেবা দিয়ে তার এলাকায় একটা গ্রাউন্ড তৈরি করছে, এখন সামনে এপ্রিলের নির্বাচন আসবে, উনি এলাকায় গিয়ে নির্বাচন করবে। এখন আপনি কেমব্রিজ থেকে গিয়ে আপনারে দিয়ে দিল 1 নম্বর আসনে, আপনারে তো জনগণ এলাকার কেউ চেনে না, কোত্থেকে ইমা আসলো, আচ্ছা কেমব্রিজ থেকে আসছে, আচ্ছা ভালো ছাত্রী, কিন্তু এলাকার মানুষের বাড়ি ঘরই আপনি চেনেন না। তো তাহলে আপনি কেমন করে ওই নির্বাচনী এলাকার মানুষকে সেবা দিবেন? আপনাকে তো সেই এলাকায় থাকতে হবে, সেই এলাকার মানুষের হাসি আনন্দ সুখ দুঃখ বেদনায় সাথী হতে হবে। আপনি অবশ্যই কোয়ালিফাইড, আপনি অবশ্যই কেমব্রিজ ইউনিভার্সিটির হসপিটালে একজন ভালো ক্লিনিক্যাল ফেলো, দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু রাজনীতি তো হচ্ছে মাঠে, মানুষের সেবা দেওয়া তো মাঠে। আপনি হয়তো তাদেরকে গিয়ে ভালো চিকিৎসা দিতে পারবেন, কিন্তু বাকি কাজগুলো তো ওই 20 বছর বা 25 বছর যাবত যিনি সাধারণ মানুষের খবর নিয়েছেন, করোনার সময় গেছেন, সুখে দুঃখে পাশে ছিলেন, তাকে আপনি বাদ দিবেন, আপনাকে সিট দিয়ে দিল, তো ওই রাজনৈতিক দল করবেটা কি? আচ্ছা, এটা আই থিংক আমি আপনার সাথে ইন প্রিন্সিপাল অনেকগুলো মানে কনসার্নে এগ্রি করি এবং এগুলো ভ্যালিড কনসার্ন। কয়েকটা জিনিস এখানে আসে। 1 নম্বর কথা হচ্ছে যে এই 1, 2, 3 কিভাবে কোনটা হবে এটা কিন্তু এখনো ফিক্স করা হয়নি এখন পর্যন্ত। যেটা আরেকটা আপনি যে মতামতটা বলছেন ভাই, এটা মনে হয় ওই নাগরিক কোয়ালিশনের সাজেশন হচ্ছে, এটা নির্বাচন কমিশন বা সংবিধান সংস্কার কমিশন থেকে অন্য কিছু বলেছে, যে এই যে মানে কিছুটা পিরামিড স্কিমের মতো এখানে নারী থাকবে, তারা 3টা কনস্টিটিউয়েন্সিকে ওভারসি করবে, যে জিনিসটা প্রবলেম্যাটিক আমার কাছে মনে হয়। অফকোর্স প্রবলেমেটিক। আপনাকে একবার দিয়ে দিবে, আপনি একবার এখান থেকে 1, 2, 3 থেকে নির্বাচিত হবেন, এরপরে আপনি 5 বছর এলাকায় নির্বাচনে কাজ করলেন, সবার সাথে পরিচিত হলেন, এরপরে আপনাকে বলবো ও আচ্ছা এমা তোমার এই আসন থেকে আগামীতে তুমি আর সিট পাবা না, তুমি এখন 9 নাম্বার সিট থেকে করো। আপনি আবার 9 নাম্বার সিটে গিয়ে সবার ঘরে ঘরে যাবেন। ইট ইজ নট এ জোক। জি এই বুদ্ধি কোত্থেকে আসছে? এই ঘূর্ণায়মান আপনি যেটা বলছেন ওটা হচ্ছে আই এগ্রি। এটা হচ্ছে এটা মনে হয় যে ঘূর্ণায়মান পদ্ধতির যে সাজেশনটা আপনি সেটার কথা বলছেন। রাজনীতিবিদকে ঘুরে ঘুরে ফেরি করবে নাকি? রাজনীতিবিদ তো তার নিজস্ব এলাকায় সাধারণ মানুষের সাথে গিয়ে কথা বলবে, কাজ করবে। আজকে এই কনস্টিটিউয়েন্সিতে, কালকে ওই কনস্টিটিউয়েন্সি, আবার 5 বছর পরে আরেক কনস্টিটিউয়েন্সিতে, ও পাগল হয়ে যাবে তো। এটা আসলে কোন ফুল প্রুফ সলিউশন কিন্তু এখনো আসেনি, যেই জন্য ঐকমত্য কমিশন এখনো ওই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে কেমন জানি একটা অদ্ভুত প্রপোজাল, পৃথিবীর কোন দেশে এটা নাই। এক্স্যাক্টলি। এবং আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম তানভীর ভাইয়ের আগে, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে যদি আমি গিয়ে নির্বাচন করি, আমাকে ধরেন বলা হলো যে প্রীতি আজকে রাজশাহীর ওই আসন থেকে দাঁড়াবে, এখন আমাকে দেশের লোকজন কেউ চেনে না, আমাকে বিদেশের লোকজন চেনে, ধরেন আমার এলাকার লোকজন চেনে না, আমি সেখানে গিয়ে নির্বাচন করলাম এবং ওইখানে দেখা গেল যে 20 বছর যাবত কোন এক ব্যক্তি উনি অনেক খেটে খুঁটে একটা জনমত করছিলেন, তখন আসলে আমার ইম্প্যাক্ট কি? আমি তো নিজেই পাপের ওখানে।
আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা বলছেন, একটা যে সলিউশন এসেছে যেটা আমার কাছে পছন্দ হয়েছে, সেটা হলো মনে করেন একটা এলাকায় 1 আর 2 এই দুইটা কনস্টিটিউয়েন্সি আছে, সেটাকে ভেঙে 1, 2, 3 করা হলো। সেখানে কিন্তু অলরেডি যারা একটা কনস্টিটিউয়েন্সির সাথে পরিচিত তারা আছেন, অলরেডি আছেন, একটা নতুন সিট তৈরি হয়েছে। তো এই নতুন সিটে আপনি কথার কথা বলছি, যে মনে করেন আপনি বনাম আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, ওইখানে তো ওই 20 বছর ধরে যিনি আছেন তার জন্য আলাদা একটা আর কি কি বলে যে আলাদা একটা ব্যবস্থা কিন্তু রয়ে গিয়েছে। তো ওই নতুন সিটে যদি আপনি আর আমি নির্বাচনে দাঁড়িয়ে আমাদের মধ্যে একজন যদি এরকম মাঠ পর্যায়ে কাজ করে নির্বাচিত হয়, পরের নির্বাচনে আপনি আরো ওইভাবে কাজ করে তারপরে আপনার নেতৃত্বটা গঠিত হলো, নেতৃত্ব তো কনস্টিটিউয়েন্সি দিয়া হয় না, নেতৃত্ব হয় রাজনৈতিক দলে আপনার অবস্থান পরিষ্কার করে। আপনার রাজনৈতিক দল আপনাকে কতটুকু এম্পাওয়ার করছে সেটি হচ্ছে বিবেচনার বিষয়। আপনার রাজনৈতিক দল যদি আপনাকে ক্ষমতায়ন করে এবং আপনার রাজনৈতিক দল যদি পার্টিকুলার কোনো নির্বাচনী এলাকা থেকে আপনাকে মনোনয়ন দেয়, সেখানে তো আপনার রাজনৈতিক দলটি আপনাকে প্রোটেক্ট করবে।